আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাকে এমন দর্শক শ্রোতা মন্ডলীর সকলকে আমাদের পোলাপাইতে ধরো বাসা বাড়ি ছাড়া হতে চিটাঙের গুলা ঢাকায়, ঢাকায় গুলা রাজশাহী, রাজশাহী গুলো খুলনায় যায় বৈশা রইছে। এরা কোথাও জায়গা পাবে না, এরা বাংলাদেশের কোথাও জায়গা পাবে না, মানে এদের অবস্থা ওই রকম হবে। সেফ এক্সিট হয়তো কিছু লোক পাবে, যে ফারুকের মতো লোকজন পাইবেও, কারণ বিএনপি তো একটা চুক্তির মাধ্যমে আসছে না, বিএনপি তো চুক্তি সরকার, কিছু পাবে, বাকি সবগুলা পাবে না। এগুলো কিছু কিছু রয়ে যাবে। এই দেশে থাইকা ওরা ওইরকম আর সূর্য দেখবে না, ওই ঘরের ভিতরেই এদের ম্যাক্সিমাম বউ ছাইড়ে দিয়ে চলে যাবো গা, এদের টাকা পয়সা শ্বশুর বাড়ির লোকজন মাইরা দিয়ে যাবো, কুত্তা বিলিয়ে খেয়ে যাবো গা। হ্যাঁ, ওই সুখ সইবে না। ওই যেটা গান আছে না, এত সুখ আমি সইব কেমন করে, ওরা এই গানই গাইবে। আর সর্বশেষ ওরা কি গান গাইবে জানো? ওরা আরেকটা গান গাইবে, যে ওই যে চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি, সূর্যের আলোয় জলমলাই আমায় রাঙাইলি, এখন তো চাঁদেও চিনে না, সূর্য চিনে না, চিনবো কেমনে, যে চিনেবার হেও চিনবো না। এই গান তাদের জীবনের জন্য সত্যি হয়ে যাবে, দেখবা। তার মানে পাকিস্তানি ন্যারেটিভ অনুসরণ করলে বাঙালির কপালে বরাবর দুঃখই থাকে। হ্যাঁ, আমার কথা একটাই, ভারত বিদ্বেষিতা করেন, কোনো সমস্যা নেই, ভারতকে আমার বাপ, তাই করেন। আমরা তো ভারতের সমালোচনা করি না? হ্যাঁ, ভারতের সমালোচনা আমি সবসময় বলি যে ভাই, ভারতের বিদ্বেষিতা করার আগে, ভারতের লগে যুদ্ধে যাওয়ার আগে প্রথমে আমরা একটা যুদ্ধ রেডি করি না ভারতের বিরুদ্ধে। এটা হচ্ছে ভারতের কোনো স্যাটেলাইট টিভি চ্যানেল আমরা দেখবো না। এটা আমিও একমত। কোন স্টার জলসা জি বাংলা বাংলাদেশে চলবে না, চলবে না, এটা বন্ধ করো। টোটাল ভারতীয় চ্যানেল বন্ধ করে তো আমরা ভারতীয় চ্যানেল দেখবো না, প্রথম যুদ্ধ। দেখবো। এরপরে আস্তে আস্তে আমরা বাকিগুলা বন্ধ করি, যে আমরা ভারতীয় মশলা খামু না, টিআরএস এর কোনো মাল আমরা বাংলাদেশে বেচুম না। যদিও আমরা এখানে আবার বাংলাদেশি মশলা পাই না, এখানে যেই দোকানে যাইবা এই দেশি সুপার মার্কেটে টিআরএস এর মশলা বেছে, চা পাতাও টিআরএস এর, টিআরএস যে ভারতীয় কোম্পানি। ভারতের চাল খাবো না বলুক। হ্যাঁ হ্যাঁ, তো এগুলা করুক না। তোমার চাল ডাল লবণ তেল খাওয়া লাগবে, খালি বলে ভারতীয় কোনো চ্যানেল আমরা দেখবো না, ভারতীয় কোনো নাচ গান এবং সিনেমাও আমরা দেখুন না। ভারত এমনি খায়, যুদ্ধ করা লাগে নাকি? সাংস্কৃতিক যুদ্ধ করে দিই আমরা, যেগুলো দেখবোই না আমরা। আমরা প্রয়োজনে আফগানিস্তানের নাটক দেখবো, আফগানিস্তান নাটক বানায় না তো, না বানালে ইরানের নাটক আছে, সৌদি আরবের নাটক দেখবো, ইয়া হাবিবি ইয়া হাবিবি, আমরা আরবিও শিখবো। তাহলে আপনার লাভ হলো কি? আপনার লাভ হলো কি? আপনি ভারতকে বিদায় করে দিয়ে যদি আরেক বিদেশি ইম্পোর্টই করলেন, আপনি আপনার দেশের সংস্কৃতি উন্নত না করেন না, ভারত তো আধিপত্যবাদ করতেছে না। তা আপনার সংস্কৃতি, বাঙালি যে সংস্কৃতি আধিপত্যবাদ আপনি করেন, আপনার বাংলাদেশের কি সংস্কৃতি দেখতে কর্মীরা নাই? সে হাদি ভাইয়ের ওই যে ডট 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 ওগুলো শুনতে হবে, আমাদের ডট ডট ওগুলাই শুনতে হবে। এর চেয়ে ভালো কিছু তো আর আমরা শুনতে পারবো না, পারবো? সুতরাং আমরা একটু সৌদি নাচ গান দেখলাম, ওখানে যে বেলি ড্যান্স হয় না দুবাইতে, সৌদিতে, ওগুলো দেখলাম আমরা। সেইটা পারবে না, ওই খালি ভারতীয় আধিপত্যবাদ। একটা চুক্তি বাতিল হয়নি এখন পর্যন্ত। ফাওতালে মাইয়ে মানুষের পেট দেখার ধান্দা না? হ্যাঁ, নিজের দেশের সংস্কৃতিরে উন্নত করতে তো পরশুদিন একজন আমারে ফোন দিয়া কইলো, ভাই আপনি যেসব, আমি নাকি যেসব কথাবার্তা কই, কবে আপনি কি আসলে বেহেশতে যাবেন আপনি মনে করেন? তা আমি না ভাই, আমি বেহেশতে যাইতে চাই না। কয় কেন ভাই? আমি যে দেখেন ভাই, পয়সা খরচ করি মাধুরী দীক্ষিতের নাচ দেখতে হয় আমার এইখানে, তার চেয়ে আমি দোজকে যাবো এরকম একটা গদিয়ালা চেয়ার নিয়া বইয়া মাধুরীরে কমু যে নাচ মেরে বুলবুল তুঝে পয়সা মিলেগা, বিনা পয়সা নাচ দেওয়ার জন্য দোজকে যাওয়া বালা। মাধুরী তো আর দোজকে যাবে না, এই তো হিন্দু, ভেতরে এইখানে দেখুন মানে এই সে কাহিনী। সুতরাং এই যে জামাইতারা, যাদের বলো তোমরা জামায়াতি বা আমাদের যে বিশিষ্ট সাংঘাতিক, এগুলোর কোনো চরিত্র নাই, এদের কোনো চরিত্র নাই। আজকে একটা পেপারে কিছুক্ষণ আগে আমি খেয়াল করলাম, নঈম নিজাম মনে হয় সম্ভবত, সে ওই আওয়ামী লীগের কি ইয়েকে নিয়ে বলতেছে, ওই যে রাষ্ট্রপতি আর কি বলে সেনাপ্রধানের ব্যাপারটা নিয়ে সে কথা বললো দেখলাম।
সে বলতেছে যে তো এই তোফায়েল সাহেব এই শেখ হাসিনার সামনে যে বলছিলেন তখন তো মানে নাই। আরে নঈম নিজাম ভাই, আপনি কই থেকে বেরোলেন এত বছর পরে হঠাৎ করে এই যুক্তি দেওয়ার জন্য, এই কথা কওয়ার জন্য? এতদিন তো কোনো কথা কন নাই। হ্যাঁ, এতদিন কথা কন নাই, দালালি তো বহুত করছেন, আওয়ামী লীগটারে ডুবাইছেন, আপনার মতন লোকেরা বউয়েরা এমপি বানাইছেন, আওয়ামী লীগের পক্ষে একটা কথা কইতে পারেন না। আজকে আপনি আইছেন আওয়ামী লীগের খোঁচাইতে, ওইখানে পারিবারিক দ্বন্দ্ব দেখাইতে, হারামজাদা। এই হচ্ছে সাংঘাতিকদের কাজ। কি কইবা? কই আজকে তোমার ওই সাংবাদিক আসে না যে ওই যে জুলাইয়ে যাইয়া খুব বক্তৃতা দিছিল, আসমান জমিন কাঁপাইছিল? আসছে তো, ডলার পাইছে তো, এখনো মার্কিন বিরোধী চুক্তি নিয়ে কথা বলে, তার মানে ডলার আসছে ওর কাছে। তা নাহলে ও তো এমনি এমনি কথা বলার মতো মানুষ না। তাহলে এবার কে দিছে মার্কিন বিরোধী চুক্তির জন্য? কি চায়না পয়সা দিছে এখন? তাইলে হইতে পারে, কারণ মার্কিন আর তুরস্ক ঢুকলে তো চায়নার সবচেয়ে লস। লস তো চায়নার। ভারতের সাথে জিসিমিয়া মিসিমিয়া চুক্তি সবই আছে আমেরিকার, লস চায়নার। এখন মানে চাইনিজ পয়সা আসছে না? সে এখন বড় বড় বক্তৃতা দেয় দেশের স্বার্থ বিরোধী বিষয় নিয়ে। এতদিন যখন বোয়িং বিমানের চুক্তি হলো, গবেষণা হলো, এটা নিয়ে আন্দোলন হলো, তখন কথা বলে না। এখন ডলার পাইছে, পয়সা মিল গেয়া তো মাইক আ গেয়া। ওইটাই, কি অবস্থা! এই তো চরিত্র ওদের আর কি। হ্যাঁ, মানব জমিন, প্রথম আলু, মানব জমিন, ডেইলি স্টার, এরাও ক্ষণে ক্ষণে বদলায়। আজকে এখানে তো কালকে ওখানে। এরা দেশটারে নরক বানায়। আপনি ওইখানে এত নিয়ম দেখাইতেছেন ভারতের কাছে, বার্মায় কেন নিয়মটা দেখান? ওইখানে গিয়ে একবার বলেন না যে তোমরা তোমার দেশের নাগরিক আমার দেশে পাঠাও। ওইটা কোন নিয়ম মেনে পাঠিয়েছে এটা আমরা একটু সামাওবাইতার কাছে জানতে চাই, এটা জামাতের সাদা শকুনের কাছে জানতে চাই, এটা আপনার মাধ্যমে আমি বাংলাদেশের মুসলমানের কাছে জানতে চাই, আমি জামাত, হেফাজত, বিএনপি, জাতীয় পার্টি সব, এমনকি আমার গণজাগরণ মঞ্চের কর্মীদের কাছেও জানতে চাই, আপনার কাছেও জানতে চাই সেটা কোন নিয়ম মেনে তারা পাঠিয়েছে। ওইখানে তো আপনাদের নিয়ম চালাইতে দেখি না আমরা। রোহিঙ্গাদের যখন এদের পুশ ইন্ত করে না, পুশ ব্যাকও করে না, কি করে ঝেটিয়ে বিদায় করে, পিটিয়ে ঝেটিয়ে বিদায় করে, তখন তো আপনার এই নিয়মের কথা ওইখানে কেন তোলেন না? ওইখানে কেন যৌথ পাহারা দেন না বিজেপির সাথে? বার্মার সীমান্তে আপনি কেন যৌথ পাহারা বসান না রোহিঙ্গাদের ঠেকাতে? আপনি বাংলাদেশের আর ভারতের সীমান্তে দেখি বিজেপির সাথে, বিজেপি নামার দামরার সাথে বাংলাদেশের আমরা ঢেকিরা দেখি জনগণ পাহারা দেয়। ওইখানে কেন যান না আপনারা? আপনি নিয়ম আমার এইখানেই শুধু দেখাবেন, আপনি নিয়ম কেন ভুইয়া সাহেবের ওইখানে দেখাবেন? নিয়ম কি এক জায়গার জন্যে? আপনি যে নিয়মের কথা বললেন, এই নিয়মটা কি শুধু ভারতের বেলায়, বার্মার বেলায় নয় কি? তার চেয়ে বড় কথা, আপনারা বলেন দিল্লি না ঠাকুর ভারতে কেন যাবেন? কেন এগুলো ল্যাম এক্সকিউজ দিতেছে? এগুলো তো ল্যাম এক্স। আবারও তো বললাম, ভারত হচ্ছে নরম মাটি, বিড়াল সেখানেই খামচা দেয় যেখানে নরম মাটি থাকে, সেই জন্য এগুলো বলতেছেন। কিন্তু ভারত যদি আরেকটু শক্ত হয়ে যায় না, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। এই সমস্ত লজিক বার্মার বেলায় শিখাই তুলে রাখেন, ভারতের বেলায় আনেন। এগুলো কেন? এই লজিকগুলো আপনারা দেন, নিয়ম, আন্তর্জাতিক নিয়ম, এই নিয়ম সেই নিয়ম। কোন নিয়মে আছে, কোন নিয়মে আছে আপনার জনগণ আপনি নিবেন না? আন্তর্জাতিক আইনের গোষ্ঠী মারিয়ে জি মন্ত্রী বলেছেন আপনার দেশের রাখেন মন্ত্রী, আপনার দেশের জনগণ আপনি আনতে আপনার এত ব্যথা কেন? পেটে ব্যথা কেন? পেটে কামড় লাগে কেন? আপনার দেশের জনগণ আপনি ডিক্লেয়ার দেন, বর্ডার খুলে দেন, আমার জনগণ নিয়ে। এটা বলতে এত ব্যথা পান কেন? যেই দেশের কথা আপনি বলেন, যেই দেশ গরু খায়, গরুর মুত খায়, আপনারা গরু খান, তারা গরু মুত খায়, হাগে মুতে যেই দেশে, ছি 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 ছি, তারপর আবার হিন্দু কাফের দেশে আপনার দেশের জনগণ থাকে, আপনি তাড়াতাড়ি নিয়ে আসবেন। এগুলো কি যুক্তি দিয়েছেন? জি না না না, সম্পর্ক কি ভালো আছে নাকি? এটা তো আমি জানতাম না। বাংলাদেশের সাথে কি ভারতের সম্পর্ক ভালো? এটা তো আমি জানি না। তো আপনি প্রত্যেক দিনের মধ্যে 5 বার যদি নামাজ পড়েন, তো 6 বারও বলতেছেন আপনি ভারত দখল করবেন। সারাদিন ভারতের গালি দিতেছেন। ভারতের সাথে কিভাবে আপনার সম্পর্ক ভালো আছে আমি তো বুঝলাম না। সেটাই তো উন্নতি হয়, যেটা সম্পর্ক আছে। এখন সম্পর্ক আছে ভারতের সাথে, বাংলাদেশ কি রাখতে চায়? বাংলাদেশ তো যে কোনো সময় 7 সিস্টার খেতে চায়, কলকাতা দখল করতে চায়, দিল্লি দখল করতে চায়, নরেন্দ্র মোদীকে মেরে ফেলতে চায়, শুভেন্দু অধিকারীকে, একটা দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়, একটা দেশের নির্বাচিত মুখ্যমন্ত্রীকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়া হয়, গৃহমন্ত্রীকে হুমকি দেওয়া হয়, পুরো দেশটাকে ভেঙে ফেলার হুমকি দেওয়া হয়, তাহলে আপনি দেশের সাথে ভালো সম্পর্ক কি আদৌ চান আপনি? আর নিয়ম কেন কেবল ভারতের বেলা আপনি নিয়ম দেখান? আপনারা বলেন দিল্লি না ঢাকা কোনো সম্পর্কই রাখবেন না, রাখেন না ভারতের সাথে সম্পর্ক। ভারত নাকি না খেয়ে মারা যাবে বাংলাদেশ যদি চিকিৎসা না করে। বাংলাদেশ নাকি ভারত থেকে মালামাল যদি না কিনে আনে ভারতের মানুষ দুর্ভিক্ষের কবলিত হয়ে যাবে, ভারত সুদান হয়ে যাবে, ইথিওপিয়া হয়ে যাবে। কিন্তু আমরা কি দেখলাম? একজন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি রবিন খুদা, আহায় হাই খুদা, আল্লাহ খালেদ, হাই খুদা, এটি কি হলো? $30 বিলিয়ন বিনিয়োগ করতেছে, 4 লক্ষ কোটি টাকা তিনি বিনিয়োগ করবেন। আপনার দেশের মানুষ আপনার দেশে বিনিয়োগ করে না। এই সমস্ত কথা, এই সমস্ত স্ট্যান্ডবাজি, মুনাফেকি, ভণ্ডামি, বদমাইশি, ল্যাম এক্সকিউজের কারণেই খোদ নিজের দেশের মানুষ বিনিয়োগ করতে আসে না। তাই এগুলো কথা খাটবে না। আপনি কেবল নিয়ম দেখেন। ভারতের বেলায় আমেরিকা একটু কথাটা তুলেছেন, এই যে বিনিয়োগের বিষয়টা, যে কথাটা আপনি তুললেন, এই বিষয়টা নিয়ে আমার একটু প্রশ্ন রয়ে গেছে। সেটা হচ্ছে, এই মানুষটা রবিন খুদা, তিনি তার শৈশব কৈশোর ঢাকাতে কাটিয়েছেন, তার জন্ম এখানে, বেড়ে ওঠে এখানে। তিনি অস্ট্রেলিয়াতে গেলেন 97 সালে। এরপরে ভাগ্য ওনার খুলে গেছে, উনি ভালো করেছেন সেখানে। যেহেতু তার জন্ম, শৈশব, কৈশোর এখানে কেটেছে, এই দেশের প্রতি অবশ্যই তার ভালোবাসা আছে। প্রশ্ন হলো, এই যে বিশাল অঙ্কের যে বিনিয়োগ, এই বিনিয়োগটা কি তিনি বাংলাদেশে করতে পারতেন না? তিনি কেন ভারতের দিকে ঝুঁকে পড়লেন? আপনার কি মনে হয় সাইকোলজিক্যালি একটু বলুন। প্রথমত, পুঁজির কোনো ধর্ম নাই, পুঁজির কোনো দেশ নাই, পুঁজির কোনো খোদা নাই, ভগবান নাই, আল্লাহ নাই, গড নাই, পুঁজির কোনো জেহোবা নাই। পুঁজির কাজ হলো, পুঁজি যেখানে নিরাপত্তা পাবে, যে তার বিনিয়োগ ফিরে আসবে এবং প্রফিট সহ সেইখানে সে যাবে, তার জন্য সেইখানে বিনিয়োগ করবে, এটাই স্বাভাবিক। আপনি কেন তার দিকে তাকান? তার শৈশব কেন? তার যদি শৈশবও না কাটতো, মনে করেন সে অস্ট্রেলিয়ায় জন্মেছে, তার পিতৃপুরুষ বাংলাদেশে ছিল মনে করেন, তবু তো বাংলাদেশের প্রতি তার টান থাকার কথা, মিনিমাম টান থাকার কথা। কিন্তু তার কেন থাকলো না? কারণ তিনি জানেন বাংলাদেশে যদি বিনিয়োগ করি আমার 4 লক্ষ কোটি টাকার মধ্যে 40,000 কোটি টাকা সে ফেরত পাবে না, আর সব জলে যাবে। তিনি জানেন বাংলাদেশ লাল ফাইল কত সব। তাহলে একটা উদাহরণ দেয়, তখন সরকার ক্ষমতায় বিএনপি 91 থেকে 95। আমাদের সরিষার বাড়ির একজন ব্যক্তি, মানে জামালপুরের একজন ব্যক্তি 25 কোটি টাকা বিনিয়োগ করেছিলেন সাভারে। কেন করেছিলেন জানেন? তিনি আমেরিকা থাকতেন। আমার একজন পরিচিত ব্যক্তির, আমাদের সরিষা বাড়ির তার ভগ্নিপতি, সে পরিবারের সাথে আমার ব্যক্তি সম্পর্ক খুব ভালো, খুবই ভালো, শুধু ভালো না, খুব ভালো। ওই পরিবারের প্রায় সকলের সাথেই, একেবারে পিতার বয়স থেকে, মায়ের বয়স থেকে শুরু করে নাতির বয়স যারা আছে সবার সাথেই, প্রায় সকলের সাথে আমার সম্পর্ক খুব ভালো, এখনো আছে। 2-3 জন মারা গেছে, সকলেই জীবিত আছে। সেই ব্যক্তিটি আমেরিকা থেকে এসে 25 কোটি টাকা বিনিয়োগ করেছিলেন 92-93 সালে। আপনি কি জানেন উনি শেষে ছেড়ে দেমা কেঁদে বাসি, তিনি কান্নাকাটি করে টাকাটা তুলে নিয়ে 95 সালে বলছে বিদায়, আবার আমেরিকা চলে গেছে। এটা আমি 91-92-93 সালে ঘটনা বললাম। সে ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের রেফারেন্সে গিয়ে সেখানে বিনিয়োগ করেছিল, টিকতে পারে নাই। আর জানেন যে তখন ওই সময়ে খালেদা জিয়ার পরে যে 2 জন ব্যক্তির নাম নিতেন, 2 জন মাত্র, খালেদা জিয়ার লেফট এবং রাইটে যারা থাকতেন তাদের একজন ছিলেন ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার, বিএনপির সাবেক মহাসচিব, এবং তিনি ক্যাবিনেট মিনিস্টার ছিলেন। তার রেফারেন্সে গিয়ে তিনি বাংলাদেশে ব্যবসা করতে পারেন নাই, ছেড়ে দামা খেতে বাসে পালিয়ে চলে গেছে। তিনি এসেছিলেন কি কারণে জানেন? তিনি অনেকে স্ট্রাগল করেছিলেন আমেরিকা, হিউজ ইনকাম। 1992-93 সালে 25 কোটি টাকা কিরকম পরিমাণ আপনি বুঝতে পারছেন। শেষে ছেড়ে দেমা কেঁদে বাসি তিনি পালিয়ে চলে গেছেন, যে এই দেশে ব্যবসা করা যায় না, এখন আমেরিকাতেই থাকেন। আর কোনোদিন বাংলাদেশ মুখে হন নাই। কেন? কারণ এই দেশে বিনিয়োগের অবস্থা এরকম। বাংলাদেশের পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। এক সময় বাংলাদেশের যে অর্থনৈতিক পরিস্থিতি ছিল, এখন তো বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি 92 সালের তুলনায় তো বহুগুণ ভালো। আমরা তো অনেক উন্নয়ন করেছি এবং আমাদের জিডিপির সাইজও তো অনেক বেড়েছে। এখন এখানে বিনিয়োগ করা যায়।
কেন যাচ্ছে না? তাই নাকি? এখানে বিনিয়োগ আচ্ছা। করলে কি তার প্রফিটটা হতো না? ফরিদ, শুনেন, যেই দেশে মাদ্রাসা গিজগিজ করে, যেই দেশে মব চলে, ভায়োলেন্স চলে, আদালত ফাংশন করে না, পুলিশ নামে কোনো প্রতিষ্ঠানই নাই, পুলিশের পাহারা দিয়ে রাখতে হয়, যেই দেশে পুলিশের প্রকাশ্যে বলে বেয়াদব, মঞ্চে পুলিশের কিক মারে একজন নারী শিবিরের কর্মী, শিবিরের সাদিক ভিপি ছিল, এই শিবিরের গুপ্ত ভিপি ছিল, সেই মঞ্চ থেকে পুলিশ মহিলা পুলিশকে লাথি মেরেছে, যেখানে পুলিশকে আপনি জ্বালিয়ে দিয়েছেন, যেখানে পুলিশের 600 গাড়ি পুড়িয়ে দিয়েছেন, যেইখানে আদালত কাজ করে না, আদালত চত্বরে মারামারি হয়, আদালত চত্বরে সরাসরি মানুষকে পিটিয়ে মারে, যেই দেশে কবরের লাশ তুলে পুড়িয়ে দেওয়া হয়, কবর জ্বালিয়ে দেওয়া হয়, মানুষকে জ্বালিয়ে দেওয়া হয়, সেই দেশে কেউ বিনিয়োগ করতে আসবে? এত পাগল হয়ে পাইছে। আমি নিজেও তো অনেক ট্রাই করেছি। প্রথমে বলেছিল ডক্টর ইউনূসের পরে নির্বাচিত সরকার আসলে বিনিয়োগ করবে। তারা কি বলেছে জানেন? বলছে তোমাদের দেশের অবস্থা আরো খারাপ, বিনিয়োগকারী তার রিটার্ন চায়। দুবাইয়ের মতো সবচেয়ে নিরাপদ দেশ, সেখান থেকে 5-6 হাজার ব্যবসায়ী চলে গেছে। আপনাকে সিকিউরিটি ফার্স্ট। এই বাংলাদেশে কোনো ভরসা আছে রাজনীতির? কে যাবে বিনিয়োগ করতে? যেখানে 30,000, 50,000, 1 লাখ টাকার চেক দেখলে ব্যাংকের ম্যানেজার ভয় পেয়ে যায়। সেই দেশে কে বিনিয়োগ করবে? বিদেশিদের কথা বাদ দেন, বাংলাদেশে 300 জন এমপি আছেন এখন, আর 30 জন আছে না অনুরোধের আসরের এমপি, তা 330 জন। তাদের বিনিয়োগ করতে বলেন না, দেখেন করে কিনা। জামাতের তো টাকার অভাব নাই, তারপরে তাদের আছে জাকাতের টাকা। তারপরে এক জামালপুর থেকে জামাতিরা 1500 কোটি টাকা বাটপারি করে মেরে দিয়েছে মানুষের, হাই হাই কোম্পানি বানিয়ে ডেস্টিনির মতো। সেগুলো বিনিয়োগ করতে বলেন না, মানুষের টাকাটা বিনিয়োগ করতে বলেন। তারাই তো বিনিয়োগ করে না যারা এখন ক্ষমতায়। এতই যদি দেশের অবস্থা ভালো থাকে, আপনার জমিন, আপনার জায়গা আপনি যদি আবাদ না করেন, অন্যজনে আবাদ করবে। তার মানে কি? দালমে কুস্ত কালা হায়, কালা হায়। আপনার জমিনে আপনি বীজ বপন করেন না, আমি করব? হয় জমিন আপনার না, অথবা ওই জমিনে ফসল হবে না, তাই আপনি বীজ বপন করেন না। তা আপনি যাদের বললেন যে এখন দেশের অবস্থা ভালো, কে বললো ভালো? কয়শো খুন হয়েছে? এই যে কালকে রিপোর্ট আসছে, বলেন কয়শো খুন হয়েছে এই 100 দিনে? 600 দিনে 607 জন। তাহলে যেই দেশে 607 জন খুন হয়েছে নির্বাচিত সরকারের সময়, 607, 600 প্লাস, আর ধর্ষণের তো হিসাবই নাই। এক ঢাকা মেডিকেলে নাকি 1100 জন গিয়েছে, এক মেডিকেল কলেজে ধর্ষণের সনদ নিয়েছে ঢাকা মেডিকেল, একটা হসপিটালে করে। যেই দেশে এখন ধর্ষণের বন্যা, যেই দেশে খুন 600 প্লাস 3 মাসে, সেই দেশে মানুষ আসবে বিনিয়োগ করতে। এত পাগল হয়েছে বিনিয়োগকারী, এত পাগল। বিনিয়োগের যদি পরিবেশ থাকতো, সত্যি যদি থাকতো, এই মুহূর্তে তো আমি শেখ ফরিদকে অন্তত পক্ষে 5 জন বিনিয়োগ করে পাঠাইতে পারতাম। হয়তো তারা এরকম হাজার হাজার বিলিয়ন, 30 বিলিয়ন আনতো না, 200-400 কোটি টাকার বিনিয়োগকারী তো বাংলাদেশে পাঠাইতে পারতাম। নাই ভাই, বাংলাদেশের জন্য আমারও প্রাণ কাঁদে। এই যে $30 বিলিয়ন বিনিয়োগ করছে, আমি কি কষ্ট পাই নাই বাংলাদেশ হিসেবে? আপনি কি কষ্ট পান নাই? বাংলাদেশিরা কি কষ্ট পায় নাই? এমনকি যিনি বিনিয়োগ করছে তারও কষ্ট আছে, যে শালা আমার দেশে আমি বিনিয়োগ করতে পারতেছি না। আমাদের বাজেটের অর্ধেক। কল্পনা করতে পারেন একটা বাংলাদেশের বিনিয়োগ। যারা বলে ভারত খুব খারাপ, গরুর মুদ খায়, হাগে মুতে রাস্তায়, গরুর মুদ খাওয়া দেশ আর হাগে মুতে, তারপরেও খোদ আপনার বাংলাদেশি লোককে $30 বিলিয়ন বিনিয়োগ করে। কেন? দুবাইয়ের সুলতান উইদাউট নোটিশে চলে আসে, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট আইসা বলে যে আমরা সিগনেচার করে ফেলেছি মাদার অফ অল ডিলস, এগুলো বলে। আর্জেন্টিনা তার কাছে চলে আসে, ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেয়, বলে আপনার যত তেল লাগে আমরা দিব। আপনার জন্য আসে না কেন? কারণ খাসিলত খারাপ। না আমরা ব্যবসা বুঝি, না গণতন্ত্র বুঝি, না রাজনীতি বুঝি, কিছুই আমরা বুঝি না। পাগলও নাকি নিজের বুঝটা বুঝে, নিজের লাভ বুঝে, আমরা তাও বুঝি না। আপনি বাংলাদেশে পয়দা করবেন ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা, এরা যে জঙ্গি হয়ে গেছে পৃথিবী জানে না। জঙ্গি আফগানিস্তানে কেউ বিনিয়োগ করবে, পাকিস্তানে কেউ বিনিয়োগ করবে, কোনো পাগলের কামড়াইলে তো বিনিয়োগ করবে, আর কেউ করবে? তাছাড়া কোনো পাগলও বিনিয়োগ করবে না, কুত্তায় কামড়ালে বিনিয়োগ করবে না। মানুষ ইসরায়েলে বিনিয়োগ করবে, ভারতে বিনিয়োগ, কারণ নিরাপত্তা আছে, রাষ্ট্র তার সেফটি দেয়। মালয়েশিয়ায় বিনিয়োগ করবে, বিভিন্ন জায়গায় বিনিয়োগ করবে। শুধু তাই না, আপনাকে বলে রাখি আমি, এই মুহূর্তে বিএনপি জামাতের বহু মানুষ ভারতে বিনিয়োগ করে রেখেছে বেনামে, আপনি জানেন। আওয়ামী লীগের লোক বিনিয়োগ করে,
করে নাই। আপনাকে আমি দায়িত্ব নিয়ে বললাম, কমসে কম 100 বিএনপি জামাতের লোকের টাকা খাটতেছে ভারতে। তথ্যটা দিয়ে দিলাম আপনাকে, নিশ্চিত থাকেন আপনি। 100 জন আমি জানি, তাদের চিনি, আর যাদের জানি না চিনি না। আপনাকে একটা জিনিস বলি, আপনি জানেন দার্জিলিং এ কতজন বাংলাদেশি সন্তান পড়ালেখা করে? সেই হিসাব আপনি জানেন? আপনার চোখ কপালে উঠে যাবে যদি হিসাব দেই। এই মুহূর্তে বাংলাদেশের কত হাজার, শুধু একটা রাজ্য বলি নাই, শুধু দার্জিলিং এ কতজন ছেলে মেয়ে পড়ালেখা করে একটু হিসাব নিয়েন। আপনি কালকে ভারতীয় হাইকমিশনে যাবেন, গিয়ে ডাটা নিবেন, অথবা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে হিসাব পাওয়া যায়। একটু নিয়েন, দেখেন আপনি বিশ্বাস করতে পারেন কিনা নিজের চোখকে। তো কত হাজার বাংলাদেশি ওখানে পড়ালেখা করে শুধু দার্জিলিং এ। আবার এই দার্জিলিং এ যারা আবার পড়াশোনা করে ভারতের হিন্দু জায়গায়, তাদের বাপেরা প্রত্যেকেরই কিন্তু একটা করে কওমি মাদ্রাসা আছে। ঠিক আছে? অথবা এরা প্রত্যেকেই কওমি মাদ্রাসায় প্রতি বছর হিউজ পরিমাণ দান করে, কিন্তু তাদের পোলাপান কিন্তু দার্জিলিং করে। সেটা কি জানেন আপনি? বিশ্বাস না হয় আপনি খোঁজ নেন। আপনাকে আরেকটা উদাহরণ দিই। যখন রোহিঙ্গাদের ফোর্স করে বাংলাদেশে ঢুকিয়ে দিল, জামাতের বিএনপির সাধারণ মহাসচিব বার্মা গিয়েছিল কেন? এটা তো আমি 5 বছর যখন ঘটছে তখনই তো লিখেছি। কেন গিয়েছিল বলেন? এখন পুশব্যাক ঠেকাইতে ভারতে যায় না কেন? আলোচনা করলেই তো হয়। রোহিঙ্গা যখন ঢুকেছে তখন তারা বিরোধী দল 2 জনই চলে গিয়েছিল বার্মা, আওয়ামী লীগের নেতা কিন্তু যায় নাই। কারা গিয়েছিল? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আর এই জামাতের সাদা শকুন গিয়েছিল। আরো গিয়েছিল জামাতের, আরো কারা কারা যেন গিয়েছিল। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? রাজনীতি খুবই জটিল বিষয়। রাজনীতি মানে ভণ্ডামি, ক্ষমতা মানেই শঠতা, মুনাফিক। বাংলাদেশে আজকে একজন বাঙ্গুরে শুনলাম বলল, না খেয়ে হলেও আমরা পারমাণবিক বোমা বানাবো। পারমাণবিক বোমা কোনোদিন দেশে নিরাপত্তা দেয়? তাহলে তো সুইজারল্যান্ড পৃথিবী থেকে উধাও হয়ে যাওয়ার কথা। পারমাণবিক বোমা যদি দেশের সিকিউরিটি দিত, তাহলে সোভিয়েত ইউনিয়ন তো পুরো পৃথিবী এখনো দখল করার কথা, অথচ খোদ সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে। পারমাণবিক বোমা যদি কোনো দেশকে নিরাপত্তা দিত, তাহলে পাকিস্তান ভিখারিস্তান হয়ে গেল কিভাবে? পাকিস্তানের নাম কেন ভিখারিস্তান? পারমাণবিক বোমা যদি সিকিউরিটি দিত, উত্তর কোরিয়ার মানুষ না খেয়ে থাকে কেন? কিউবার তো পারমাণবিক বোমা নাই, কিউবা কিভাবে ঠিক আছে? কারণ তারা শিক্ষায়, বিজ্ঞানে অ্যাডভান্স, তাই ঠিক আছে। পারমাণবিক বোমা কোনোদিন মানুষকে নিরাপত্তা দেয় না। আপনাকে সামাজিক নিরাপত্তা, রাষ্ট্রকে ভিন্নভাবে সামাজিকভাবে আপনাকে নিরাপত্তা পরিবেশ তৈরি করতে হবে। অনেক মানুষ আছে যে তাদের টাকা পয়সা নিজের না শ্বশুর বাড়ি রাখে না বাপের বাড়ি রাখে। মানুষ ব্যাংকে টাকা রাখে কেন? ঘরে রাখে না কেন সিন্ধুকে? কারণ সেখানে ডাকাতি হতে পারে, আত্মীয় স্বজন নিয়ে, তাই তো ব্যাংকে রাখে। তো বিনিয়োগ তো তাই, আপনি যেখানে গ্যারান্টি পাবেন সেখানে দেবে। আপনি কোনোদিন শুনেছেন সৌদি আরব বাংলাদেশের শিল্পে বিনিয়োগ করেছে? আপনি কোনোদিন শুনেছেন আরব আমিরাত বিনিয়োগ করেছে? আপনি কোনোদিন শুনেছেন 21টা যে আরব রাষ্ট্র রয়েছে, ইরানের কথা বাদ, কারণ ইরান হলো দরিদ্র একটা রাষ্ট্র, তাও সে আরবের মধ্যে পড়ে না, তার উপরে স্যাংশন দেওয়া আছে, আলাদা কথা। আরবের 21টা রাষ্ট্র কোনোদিন বিনিয়োগ করতে শুনেছেন? এমনকি মসজিদ বানানোর কথা বলেছিল 560টা, করে নাই। সৌদি আরব ঘোষণা দিল, এই নজদার হেজাজের এখন নাম সৌদি আরব, এরা ঘোষণা দিল এই একটাই দুনিয়ার দেশ যার বাপদাদার নামে দেশ, আর কোনো জায়গায় বাপদাদার নামে দেশ নেই। যাই হোক, এরা বললো 560টা মসজিদ করবে, অথচ এই মসজিদ থেকে উমরা হজ করতে যাবে। মসজিদ তো একটা দোকান সৌদি আরবের জন্য, এখান থেকে হজ করতে যাবে। মানে যদি বিনিয়োগও করতো এই 8,000 কোটি টাকা, তাতে প্রতি বছর তা উঠে যায়। পৃথিবীতে এর চাইতে, হজের চাইতে ভালো কোনো ব্যবসা নাই। যা বিনিয়োগ করে সৌদি আরব প্রতি বছর রিটার্ন। পৃথিবীতে এরকম ব্যবসা আছে যে আপনি 500 কোটি টাকা, 5,000 কোটি টাকা বিনিয়োগ করলেন, 1 বছর বা 2 বছর পরে রিটার্ন পাবেন, সেটা হলো একমাত্র হজের ব্যবসা। সেই টাকাটাও সৌদি আরব দেনে বাংলাদেশ সরকার দিয়েছে। মানে সে মসজিদেও বিনিয়োগ করে না, অথচ টোটালি তার ব্যবসা। নিশ্চয়ই মসজিদ থেকে হাজি গয়াকাশি যাবে না, নিশ্চয়ই মসজিদ থেকে হাজি, এই মডেল মসজিদ থেকে হাজিরা নিশ্চয়ই রাম মন্দির জিয়ারত করতে যাবে না, রাইট? তাহলে এই মডেল মসজিদের টাকাটা সৌদি আরব দেনে বাংলাদেশ সরকার দিয়েছে। বিনিয়োগ তো অন্য জায়গায়। আপনি বলেন কবে কোন শিল্পে এই 21টা দেশ বিনিয়োগ করেছে? আমাকে বলেন আপনি। এই স্বাধীন বাংলাদেশ তো দূরের কথা, খোদ পাকিস্তানেও বিনিয়োগ করেন এই শিল্পে। কোথায় বিনিয়োগ করে? মাদ্রাসা। কেন করে? জঙ্গি তৈরি করার জন্য। এটা আমার কথা না, কিন্তু আমি বলিনি। সৌদি আরবের প্রিন্স বলেছে, আমরা বন্ধু রাষ্ট্র আমেরিকার কথায় মাদ্রাসায় বিনিয়োগ করেছিলাম, পাকিস্তানের ট্রেনিংয়ে, বন্ধু রাষ্ট্রের অস্ত্রে আমরা সোভিয়েত ইউনিয়ন ভেঙেছি।
এদের বিনিয়োগ কেন বুঝছেন তো? কোথায় বিনিয়োগ? শিল্প বানায় নেই। পাকিস্তান আজ ভিকারিস্তান, আফগানিস্তান ফকফকা। অথচ 71 সালের, 72 সালের, 70 দশকের আফগানিস্তানের দিকে তাকান, এমনকি আপনি 50 সালের, 60 সালের পাকিস্তানের দিকে তাকান, তারা কত ভালো ছিল। এখন তারা একটা হলো দুর্ভিক্ষানিস্তান, আর একটা হলো ভিখারিস্তান। ওই আর বাংলাদেশ তো জাকাতিস্তান। বলে দিয়েছে জামাত নেতা তারা আমাদের জাকাত এনে খাওয়াবে। তো এই বাংলাদেশে কে বিনিয়োগ করবে? যেই দেশের নেতারা বলে ক্ষমতায় যাওয়ার আগে যে মিডল ইস্ট থেকে এনে জাকাত খাওয়াবো। যেই দেশের নেতারা ক্ষমতা নেওয়ার আগেই বলে প্রতিবেশী সবচেয়ে শক্তিশালী দেশ তারা দখল করবে, সেই দেশে কোন পাগলে বিনিয়োগ করবে? বিনিয়োগকারীরা কি জানে না যে বাংলাদেশে এখন ভিন্ন দেশের কবলে? বিনিয়োগকারীরা কি জানে না যে এখন পাকিস্তান তুরস্কের দখলে? এটা কি বিনিয়োগকারীরা জানে না? সেই জন্য বিনিয়োগকারীরা ভারতে চলে যাবে, দুবাইয়ের সুলতান ভারতে চলে যাবে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। সেই জন্য বিনিয়োগ, আপনি রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে, আইনের শাসন না থাকলে কোনোদিনই সেখানে কেউ বিনিয়োগ করে না, করবেও না, করতে পারে না, কোনো পাগলেও করবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছে ভারতকে 12 বার চিঠি দিয়েছে তারা পুশিন বন্ধ করার জন্য। এটা আবার কালের কণ্ঠে শিরোনাম হিসাবে আমি দেখলাম। 24-এর জঙ্গি কোয়ালিশনের শরিকরা, সেই জুলাই জঙ্গি, ইউনূসের ডাকাত বাহিনী, বর্তমানে তারেক রহমানের সরকার, এরা একের পর এক ভারতের কাছে চিঠি দিচ্ছে। এটাকে তারা নাম দিয়েছে চোখে চোখ রেখে কথা বলা। কিভাবে তারা নিজেরা ভারতের কাছে একের পর এক হাস্যকর হচ্ছে, পুরো বিষয়টা কিভাবে তাৎপর্যহীন এবং অন্তঃসার শূন্য, আসুন সেটা একটু আমরা আলোচনা করি। তার আগে শামা ওবায়েদ সম্পর্কে একটু মন্তব্য করতে চাই। দেখুন, বাংলাদেশে বদরুদ্দোজা চৌধুরীর পরে আমরা কিন্তু আর পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা বলিষ্ঠ মন্ত্রী পাই নাই, যিনি সত্যিকার অর্থে এই মন্ত্রণালয়টাকে চালানোর যোগ্যতা রাখেন। এরশাদ সরকারের পতনের পর 1991 থেকে 96 পর্যন্ত মুস্তাফিজুর রহমান, কর্নেল মুস্তাফিজুর রহমান ছিলেন বিএনপির পররাষ্ট্র মন্ত্রী। আমি ওনাকে মোটামুটি এই যোগ্যতায় তৃতীয় স্থানে দেখি আর কি। তারপরে 1996 থেকে 2001 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আব্দুস সামাদ আজাদ সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী করেছিলেন। আব্দুস সামাদ আজাদ বাংলাদেশে কিন্তু বঙ্গবন্ধুর সময় উনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ওনার ঠিক কূটনৈতিক যোগ্যতা কতটুকু ছিল এই ব্যাপারে আমি বলতে পারবো না, ওই জিনিসটাতে আমি যাচ্ছিও না। কিন্তু মন্ত্রণালয় যেহেতু আগে তিনি একবার কাজ করেছেন, ওনার মন্ত্রণালয় সম্পর্কে ধারণা ছিল। আর একেবারে খুব উঁচু পর্যায়ের রাজনৈতিক বিচক্ষণতা ছিল এবং সরকারের মধ্যে ওনার যথেষ্ট ওজন ছিল। এই প্রতিটা জিনিস কিন্তু তখনকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালনায় কাজে লেগেছে। আপনারা জানেন যে 1996 সালে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার পরপরই ভারতের সাথে গঙ্গার পানি বন্টন চুক্তি করলেন 30 বছরের জন্য। শুধু শেখ হাসিনার এই সাফল্যটার জন্য কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশের অন্যান্য সরকার প্রধানগুলোর আমরা যে অযোগ্যতা দেখি, নাম বলা লাগবে না, আপনারা জানেন। এই শুধু এতটুকু সাফল্যের জন্য কিন্তু বাংলাদেশের মানুষ যদি আলোকিত, বুদ্ধিমান, নিজের ভালো বুঝতো, শেখ হাসিনাকে আমরণ প্রধানমন্ত্রী ঘোষণা করে দিত। হাসছেন আপনারা, হয়তো কেউ বলছে বাবা এত না, আসলে তা না। আপনারা যদি বিষয়টা দেখেন ভেবে যে আমরা আমাদের পক্ষে ভারতের সাথে শক্ত জায়গা থেকে সম্পর্ক মেনটেন করা কতটা কঠিন, সেখানে শেখ হাসিনা কিভাবে এটা অর্জন করলেন, আপনারা যদি ওই জায়গা থেকে দেখেন তাহলে আপনারা আমার সাথে একমত হবেন। এই আব্দুস সামাদ আজাদ গেলেন 2001 সালে, বিএনপি পররাষ্ট্রমন্ত্রী করলেন বদরুদ্দোজা চৌধুরীকে। বদরুদ্দোজা চৌধুরী যথেষ্ট স্মার্ট। আমি তখন চাকরিতে ঢুকে গেছি, ওনার সাথে আমার একটু দেখা করারও সুযোগ হয়েছিল। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে উনি আমাকে একবার ডেকেছিলেন। সাধারণত মন্ত্রীরা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিদের ডাকে না। এই বদরুদ্দোজা চৌধুরী আমাদের আজ পর্যন্ত 2026 সাল পর্যন্ত শেষ পররাষ্ট্রমন্ত্রী, যাকে আসলে সরকারগুলো আমি বলবো যে ভাগ্যবান ছিলেন এই ধরনের মন্ত্রী নিয়োগ করা পররাষ্ট্র মন্ত্রণালয়ে।
অর্থাৎ একদিকে ঘাটতি থাকলেও ওনাদের আরেক দিকে এমন যোগ্যতা ছিল যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় চালানোর জন্য উপযুক্ত। এরপরে আসলেন এই বদরুদ্দোজা চৌধুরীর স্বল্পকালীন মন্ত্রী থেকে উনি প্রেসিডেন্ট হয়ে গেলেন, আসলেন মোর্শেদ খান। মোর্শেদ খানের আগমনটাকে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটা 20 তলা বিল্ডিং থেকে ধপাস করে পড়ে যাওয়া হিসাবে দেখি। মোর্শেদ খান বুদ্ধিমান মানুষ ছিলেন, সব ঠিক আছে, কিন্তু আসলে একজন মানে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার যে যোগ্যতাগুলো লাগে তার মধ্যে সবচেয়ে তার খারাপ ছিল বদমেজাজ। মোর্শেদ খান একবার জাপানে না কোন জায়গায় হোটেলের সামনে এক ডিজিকে লাথি মারতে চেয়েছিল, ফরেন মিনিস্ট্রির ডিজিকে আর কি, মহাপরিচালক। এইরকম তার বদমেজাজ ছিল, মাঝে মাঝে বদমেজাজ উঠত এবং কথা বলার সময় মনে হতো যে আমি এখন ইউটিউবের জন্য যেভাবে ভিডিও বানাই এমনি তো আমার কথা দ্রুত করা লাগে, সে মনে হলো যে একটা মেল ট্রেন ছেড়ে দিয়েছে, মানে এত দ্রুত কথা বলতো চোখ বন্ধ করে, ভুলভাল ইংরেজি বাট ইংরেজিতে ফ্লুয়েন্ট ছিল, কিন্তু ছিল বদমেজাজ আর ছিল পাকিস্তানি মানসিকতা, দেখলেই মনে হতো সে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। মোর্শেদ খানের পরে যে ফখরুদ্দিন ছিল, ফখরুদ্দিনের ইফতেখার উদ্দিন, ফখরুদ্দিনের সম্বন্ধী, হ্যাঁ, আমাদের বিখ্যাত পররাষ্ট্র সচিব ফারুক চৌধুরীর ভাই। এই ফখরুদ্দিন হলো একটা অতি স্বার্থপর, বাংলাদেশে যেসব মানুষ স্বার্থপরতায় চূড়ান্ত, অর্থাৎ শুধু নিজের, অর্থাৎ সরকারি পদ পদবীকে নিজের ভাগ্যের জন্য, নিজের তরক্কির জন্য, নিজের অর্থ রোজগারের জন্য, নিজের আনন্দের জন্য ব্যবহার করে, এই ইফতেখার ছিল সেই রকম একটা লোক। ফারুক চৌধুরীও কিছুটা সেই রকম, ফারুক চৌধুরী মাত্রা একটু কম, আর ফারুক চৌধুরী জ্ঞানে ট্যানে হয়তো একটু বেশি। ফারুক চৌধুরী মূলধারার সাথে ছিল বলে আমরা হয়তো তাকে একটু সম্মান করি, বাট এই ভাইগুলোর চরিত্র একই, সম্পূর্ণরূপে আপনার স্বার্থপর, কোনো দেশপ্রেম এদের মধ্যে নাই। অনেকটা আপনি বলতে পারেন যে খলিল। আর খলিল আবার হলো কি, খলিল ওদের চরিত্রটা আছে দেশপ্রেমহীনতা, আর খলিল তো দেশ বিক্রি করেই আসে, খলিল সম্পর্কে তো বাড়তি বলার নেই। কিন্তু ইফতেখার ওরা আবার একটু ডিফারেন্ট ওয়েতে মোল্ড হওয়া ডিপ্লোম্যাট ছিল, খলিলের আবার ওই যোগ্যতাটাও নাই। ইফতেখারের পরে আমাদের আসলেন দীপুমণি, হাসান মাহমুদ। আমি প্রতিমন্ত্রী নিয়ে এখানে আলোচনাই করব না, কারণ আমি তো অন্য আলোচনায় আছি। দীপুমণি আমি মনে করি যে আমাদের একটা পোটেনশিয়াল পররাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্যতা ছিল, ওনারও বদমেজাজ ছিল, বদমেজাজটা ওনার থাকলে ওনার বদমেজাজ উনি আবার মুহূর্তের মধ্যে এটা ঠিক করে একটা ভালো পরিবেশ তৈরি করতে পারতেন। দীপুমণিকে আমাদের যেহেতু নাই পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো লোক, সেক্ষেত্রে দীপুমণির যে যতটুকুন অভিজ্ঞতা হয়েছিল, এবং দীপুমণির সময় তো বাংলাদেশে বিশাল বিশাল পররাষ্ট্রনীতিতে অর্জন ছিল শেখ হাসিনা সরকারের। পরবর্তীতে আর দীপুমণিকে ফরেন মিনিস্ট্রিতে আনা হলো না। একজনকে তো তৈরি করতে হবে। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আসলে এক মেয়াদে করিয়ে আপনি খুব ভাগ্যবান না হলে যথেষ্ট ওজনই ফরেন মিনিস্টার পাবেন না। তারপরে আসলো আবুল হাসান মাহমুদ আলী। আবুল হাসান মাহমুদ আলী আসলে বয়স্ক লোক তো, প্রচণ্ড অলস, তার যতটুকু জ্ঞান ট্যান ছিল এটা দিয়ে ফরেন মিনিস্ট্রি চালানো যায়। সে করলো কি, ফরেন মিনিস্ট্রিটাকে পুরোপুরি শহীদুল হক, তার সময়ের যে মানে ছিল 5 বছর পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী, আর শহীদুল হক ছিল 7 বছর পররাষ্ট্র সচিব। শহীদুল হক কিভাবে যেন প্রধানমন্ত্রীকে খুবই খুশি করতে পারছে, এটা ধরে নিচ্ছি, কারণ না হলে তো 7 বছর কেউ পররাষ্ট্র সচিব থাকে না। এই শহীদুল হক পরতে ওই দিল্লিতে এখন যে হাই কমিশনার আছে রিয়াজ হামিদুল্লাহ, একেবারে আপনার হাটহাজারি এবং জামাত দুইটাকে ব্ল্যান্ড করলে যেভাবে একটা মানুষ হয়, রিয়াজ হামিদুল্লাহ হলো সেই রকম একটা মানুষ। এর সাথে যদি আপনি আবার কিছু গান বাজনাও জুড়ে দেন সেটাও হয়, মানে সব আছে আর কি এক ব্যক্তির মধ্যে, কিন্তু মূলত চরম ইসলামিক মৌলবাদী। এই রিয়াজ কিন্তু তখন পররাষ্ট্র মন্ত্রণালয়টা চালাতো। শহীদুল হক বেবি সিটিং করতো ওই অলস মাহমুদ আলীকে, বেচারা কোনায় কানায় বসে থাকতো, মানে পাইলে ঘুমিয়ে যেত।
যে কাজ করবে না তাকে আমি জানি না কেন পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়, যার কাজ করার মতো মানে দৈহিক সক্ষমতা নাই। হ্যাঁ, সম্প্রতি আমরা একটা জিনিস সবাই পড়েছেন যে আমাদের আব্দুল মোমেন সাহেব পররাষ্ট্রমন্ত্রী, উনি লিখেছেন না যে কিভাবে এই লিখেছেন কি সেটা আমি পড়ি নাই, ওনার একটা ইন্টারভিউ ইয়ের সাথে তৌফিক মারুফের সাথে যেটা দিয়েছেন, তো অনেক তথ্য তো দিয়েছেন ওখানে, যে ওই সময় মাহমুদ আলী ইয়ে হতে চায় নাই, খলিল যে পোস্টে গেছে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট, সেখানে মাহমুদ আলী যেতে চায়নি। আসলে তো মাহমুদ আলী অলস, সে কেন কষ্ট করবে। যাই হোক, মাহমুদ আলীর পরে মোমেন সাহেব আসলেন, অনেক সাম্প্রতিক, এনাদের আর নিয়ে কিছু বললাম না। তো কমন যেটা আমি বলছি সেটা হলো যে বদরুদ্দোজা চৌধুরী ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য সব দিক থেকে আপনার ওজনদার, ক্যাপেবল, এইরকম একটা মিনিস্ট্রিকে ম্যানেজ করতে পারে সেই পররাষ্ট্রমন্ত্রী। তারপরে একজনেরও সেই যোগ্যতা ছিল না। দীপুমণির হতো, যদি দীপুমণিকে আমরা এই কাজে রাখতাম। অনেক দেশে দেখবেন কাউকে কাউকে 20 বছর পররাষ্ট্রমন্ত্রী করে, সমস্যা তো নাই। আমার দরকার এখানে দক্ষতা, যোগ্যতা এবং মন্ত্রণালয় চালানোর আপনার ক্যাপাসিটি, এগুলো তো ফরেন মিনিস্ট্রিতে আপনি কোনোভাবেই কম্প্রোমাইজ করতে পারেন না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সবাই এইটা করে। আর বর্তমানে তো এটাকে একেবারে হাস্যকর একটা পরিস্থিতি। তারেক রহমানের সময় এই শামা ওবায়েদ, এই মেয়েটাকে দেখে আমি আসলে মানে করুণা বোধ করি। এরা দেখলাম যে ওই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাগজের নাম লিখেছে পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, তারপরে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, কাগজে সিরিয়ালে লিখেছে। আর বসার সময় দেখলাম যে শামা ওবায়েদের আগে গিয়ে ওই হুমায়ুন কবির উপদেষ্টা বসে গেছে। অর্থাৎ কাগজে লেখে, ফরেন মিনিস্ট্রির অফিসাররা তো হয়তো বুঝাইছে শামা ওবায়েদকে যে ম্যাডাম আপনি মন্ত্রী, প্রতিমন্ত্রী, আপনি 2 নম্বরে, এগুলা বলে কাগজ তো অফিসাররা লিখে দিয়েছে। কিন্তু হুমায়ুন কবির ওইটাকে থোড়াই কেয়ার করছে, সে গিয়ে শামা ওবায়েদের আগে বসে গেছে। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে শামা ওবায়েদ, হুমায়ুন কবির, এদের মধ্যে আসলে এই ক্ষমতার দ্বন্দ্ব, কে বড় কে ছোট, এগুলো নিয়ে দ্বন্দ্ব চলছে। এইরকম করে আপনি সবসময় বাংলাদেশে মন্ত্রী, প্রতিমন্ত্রী এগুলো থাকলেই হলো অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। এটা সব সরকারই করে, কিন্তু আমি জানি না সরকারদের কি ধরনের পারপাস এরা সার্ভ করে। যদি দক্ষতা, যদি গতি হয়, যদি আমার উদ্দেশ্য, সেখানে তো আমার ওইভাবে আসলে মানুষকে সেট করতে হবে। অর্থাৎ প্রতিমন্ত্রী হলে যদি কাজের গতি কমে যায়, প্রতিমন্ত্রী যদি পদে পদে বসে থাকে মন্ত্রীকে ল্যাং মারার জন্য, সেই জায়গায় তো আসলে আমাদের যেভাবে আমাদের দেশের মানুষের মন মানসিকতা, সেখানে তো প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া ঠিক নয়। যাই হোক, সরকার প্রধানরা তো আমার চেয়ে বেশি বোঝে, আমি তো অত বুঝি না। এই গেল পররাষ্ট্রমন্ত্রীদের একটা সংক্ষিপ্ত ইতিহাস। কথাগুলো দরকার, কিন্তু আসলে হয়তো একটু ডাইভার্টেড হয়ে গেলাম। শামা ওবায়েদের যে কথাটা, যে 12 বার চিঠি লিখেছে, এটা আমরা একেবারে ইউনূসের আমল থেকে দেখছি। বিশেষ করে বাংলাদেশের জঙ্গিরা, একটা জঙ্গি আছে, সে আবার নাস্তিক এবং মানে বহুগামী, আশরাফ কায়সার নামে একটা ছেলে, সে তার টেলিভিশন সাক্ষাৎকারে ইউনূসের কি প্রশংসা, এই প্রথম ভারতের চোখে চোখ রেখে কথা বলা হচ্ছে। এই চোখে চোখ রেখে কথা বলা হলো যে ওরা প্রতি সপ্তাহে ভারতকে একটা চিঠি দেয়। দেখেন, এই চিঠি দেয়া মানে হলো আপনি যতটা চিঠি আপনাকে দিবেন, আর চিঠির যদি উত্তর না পান, চিঠি নিয়ে যদি সত্যিকারের কোনো আলাপ আলোচনা না হয়, কোনো আপনার ব্যবস্থা না হয়, তার মানে হলো আপনি একটা চিঠি দিচ্ছেন, নিজেকে আপনি হিউমিলিয়েট করছেন। হ্যাঁ, ভারতের সামনে আপনি মনে করেন যে 5 স্তরের কাপড় পরে গেলেন, আপনি একটা চিঠি দিলেন, সেই চিঠি ভারত গুরুত্ব দিল না, তাহলে আপনি আপনার প্রথম কাপড়টা খুললেন। দ্বিতীয় চিঠি দিলেন, দ্বিতীয় চিঠির উত্তর দিল না, তাহলে আপনি আপনার দ্বিতীয় স্তরের কাপড়টা খুললেন। মানুষ কত স্তরের কাপড় পরে? হ্যাঁ, কানাডাতে 5-6 স্তর পর্যন্ত কাপড় পরে। তো এইভাবে আপনি 12টা চিঠি দিলে আপনি কতবার উলঙ্গ হচ্ছেন। আর এই পুশিনের চিঠি তো মানে আন্তরিকভাবে বাংলাদেশের দেওয়ারও আসলে কোনো সুযোগ নাই, কারণ আন্তরিকভাবে দিলে তো, পুশিন নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি, সেটা এই ভিডিওটার আগে আসবে। আন্তরিকভাবে এটা নিয়ে আলোচনা করলে তো বাংলাদেশকে অনেক, এই যে পুশিন যাদের করছে এদের ফেরত নিতে হবে, সেটা তো বাংলাদেশ চায় না।
ভারত বাংলাদেশ সম্পর্কটা কখনো আইডিয়াল ছিল না। এটা শেখ হাসিনার সময়ে সবচেয়ে আমি বলবো যে সঠিক দিকে যাচ্ছিল। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে আমরা মৌলবাদীদের প্রচারণায় আমরা আমাদের নিজেদের বোধহয় এক ধরনের কি বলবো, আমাদের নিজেদের মধ্যে এক ধরনের লজ্জা ছিল যে এরা এতবার বলছে ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে, এই জন্য প্রকাশ্যে আমরা আমাদের সাফল্যগুলো নিয়ে কথাও বলতে পারিনি। এমন দুর্ভাগ্য আমাদের এই বাংলাদেশ জাতিটার, যেটা স্বাধীন হয়েছিল মৌলবাদীদের এই দেশের জায়গা না দেওয়ার জন্য পাকিস্তানের অভিজ্ঞতা নিয়ে। সেই দেশে মৌলবাদীরা এরা একসাথে একদিকে তো মৌলবাদী, আরেকদিকে আবার স্বাধীনতা বিরোধী, এত গভীরে এরা প্রভাব সৃষ্টি করেছে। অথচ দেখেন, আমরা যদি ভারতের ইতিহাসটা দেখি, মানে দূর না নিকট অতীতের ইতিহাসটা, 1919 সালে দিল্লিতে যে খিলাফত কনফারেন্স হয়, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে তুরস্কের খিলাফতকে সমর্থন দেওয়ার জন্য দিল্লিতে অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স হয়। সেই কনফারেন্সের প্রেসিডেন্ট করা হয়েছিল জিন্নার পৃষ্ঠপোষকতায় গান্ধীকে। এবং 1919-20 এই 2 বছর কিন্তু গান্ধী এই খিলাফত যে আন্দোলনটা বাংলাদেশ থেকে করত, তার কি ভারতবর্ষ থেকে করত তুরস্কের সমর্থনে, সেটার কিন্তু গান্ধী কিন্তু প্রেসিডেন্টও ছিলেন। একটা সুন্দর ব্যবস্থা না? আপনি আজকে যদি ভারতবর্ষে মুসলমানদের হিসাব নেন, ভারতবর্ষে ওদের এখন আদমশুমারি হলে দেখা যাবে 30 কোটি মুসলমান আছে। তো ভারতবর্ষে যদি 30 কোটি মুসলমান থাকে, তো ভারতবর্ষ তো বিশ্বের সবচেয়ে বড় 1 নম্বর মুসলমান দেশ। ইন্দোনেশিয়া, পাকিস্তান আর বাংলাদেশ 3-4 নম্বরে পড়ে। জঙ্গিরা যেভাবে তাদের পৃথিবীটা কল্পনা করে, তার এগেনস্টে গিয়ে ভাবুন তো, ভারতের এই যে মুসলমানগুলা, ভারতের কথা বললে অবশ্য আপনাদের বোঝানো কঠিন হবে, তো হিন্দু প্রধান রাষ্ট্র, যে 30 কোটি মুসলমান, তাদের সৌভাগ্য তাদের দুর্ভাগ্য এগুলো আপনি চিন্তা করবেন না? এই যে পাকিস্তানে বাংলাদেশে জঙ্গিরা যেভাবে ভারত বিরোধী প্রচারণা করে, এইটার উল্টাটাও তো হতে পারতো। গান্ধী যেভাবে খিলাফত আন্দোলনের প্রধান হয়েছিলেন, সেইভাবে ভারতও তো একটা আপনার সম্মান রক্ষা করা রেসপেক্টেড একটা ওআইসি মেম্বার হতে পারত। তার তো সব রাইট আছে। ওআইসি যদি মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য হয়, তাহলে ভারতের 30 কোটি মুসলমানদের ওআইসিতে কি কোনো ধরনের দাবি নাই? আমি জানি আপনারা এই চিন্তাগুলো করতে পারেন না, কারণ হলো আমাদের তো চিন্তার দন্য, মানে চিন্তার দন্য একদিক থেকে আছে, অন্য দিক থেকে হলো চিন্তাগুলো সব আমাদের কিন্তু আপনার এই কাজী ইব্রাহিম, মামুনুল হক, সলিমুল্লাহ, ফরহাদ মজার, এরা আমাদের চিন্তার জগৎটাকে আপনার দখল করে ফেলেছে। এটা আমাদের যে কত বড় দুর্ভাগ্য সেটা আমরা কল্পনা করতে পারছি না। ফলে আমরা কিন্তু দৃষ্টিটাকে ভিন্নভাবে দেখতে পারি না, যেখানে মানুষে মানুষে সম্প্রীতি তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে এবং মানুষ ভাগ হয়ে গেছে তাও সুখে শান্তিতে বসবাস করতে পারবে, সেই দিকে কিন্তু আমরা যাই না। আপনি 24 ঘন্টা জঙ্গিদের দিয়ে ভারতকে গালি দিবেন, আপনি নিজেও রাজনৈতিক দল হিসেবে তারেক রহমানের দল আপনাকে বলছি গালি দিবেন। হ্যাঁ, একবার আপনার আম্মা বলেছিল যে ফেনী থেকে ওই পর্যন্ত নিয়ে যাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে। তারপর আরেকবার বলেছিল, ওই খালেদা জিয়াই বলেছেন, ম্যাডাম খালেদা জিয়া, যে আওয়ামী লীগ আসলে এবার মসজিদে উলুধ্বনি শোনা যাবে। তারেক রহমান তো একেবারে জিহাদ ঘোষণা করেছিলেন বাংলাদেশে জঙ্গি উত্থানের। এখন আপনি ভারতের সমর্থনে ক্ষমতায় এসছেন, এখন বারবার চিঠি দিচ্ছেন, যে সমর্থনে যে কন্ডিশনে আসছিলেন সেগুলোই পূরণ করেন সৎভাবে। কারণ হলো ভারত বাংলাদেশ সুসম্পর্ক না হলে, ভারত যদি আমাদেরকে জ্বালাইতে চায়, ভারতের এই জ্বালানি ঠেকানোর কোনো কায়দা, কোনো শক্তি আমাদের কাছে নাই। আপনি ভাবতে পারেন, বাংলাদেশের মানুষ সেটাই ভাবছে যে আত্মঘাতী জঙ্গি নাসিরউদ্দিন পাটোয়ারি দেখলাম 2-3 দিন আগে ভারত সীমান্তে গিয়ে সে ডেমনস্ট্রেশন করছে। এগুলো করতে পারেন, কিন্তু ভারত যে যন্ত্রণা আপনাকে দিতে পারবে সেটা শুধু আপনি
সুসম্পর্কের বেসিসে আপনি নিরসন করতে পারবেন, জোরে চোখে চোখ রেখে করতে পারবেন না। হ্যাঁ, এটা মানি যে আব্দুল মোমেন সাহেবের কিছু কথাবার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য অত্যন্ত বিব্রতকর হয়েছিল। আমি অবশ্যই এটাতে কোনোভাবেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পাই না, ডিসপাইট মাই হিউজ রেসপেক্ট ফর মিস্টার মোমেন, যে কোনো পররাষ্ট্রমন্ত্রী এই ধরনের আপনার দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা বলা উচিত না। অন্ত কমপক্ষে 2 বার তিনি বলেছেন, আমি শুনেছি। অর্থাৎ আমরা সবাই কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কটাকে নষ্ট করার জন্য কন্ট্রিবিউট করেছি। তাতে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার বাংলাদেশের দরিদ্র মানুষ, বাংলাদেশের হিন্দুরা। বাংলাদেশের যদি অর্থনৈতিক উন্নতি যদি আপনি চান, আমরা যদি 1972 সাল থেকে ভারতের সাথে মৌলবাদীরা যেসব প্রপাগান্ডা করে, এই যে দেশ বিক্রি, এইটাকে অতিক্রম করে আমরা যদি ভারতের সাথে আন্তরিক সম্পর্ক রক্ষা করতে পারতাম, আজকে কিন্তু বাংলাদেশের উন্নতিটা হয়ে যেত, অর্থনৈতিক উন্নতিটা হয়ে যেত আমাদের একটা দেশের পরে থাইল্যান্ডের কাছাকাছি, অর্থাৎ থাইল্যান্ডের সমপরিমাণ উন্নত আমরা থাকতে পারতাম। আচ্ছা বলুন তো, মৌলবাদীরা যা চায় তা করে আজকে আমরা অর্থনৈতিকভাবে যেই জায়গায় আছি সেটা ভালো না? আমরা যদি থাইল্যান্ডের মতো, থাইল্যান্ড যে পর্যায়ে ইকোনমিক ডেভেলপমেন্ট করেছে সেই পর্যায়ে থাকা আমাদের জন্য ভালো ছিল। আর আপনি যদি ভারতের সাথে আন্তরিক সম্পর্ক রক্ষা করেন, তাহলে ভারত আপনার এই উন্নতি মেনে নিবে। আর আপনি যদি ভারতকে খোঁচান, ভারতের জন্য হুমকি, নিজেকে প্রদর্শন করেন হুমকি হিসাবে, ভারতের যত ক্যাপাসিটি আছে সে ভারত কিন্তু আপনার ইকোনমিক বৃদ্ধিটা কিন্তু আপনার কমিয়ে দিবে। এটা আওয়ামী লীগ সরকারের আমলেও কমিয়ে দিতে পারে, যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক ধরনের সহযোগিতা ভারত করেছে। কিন্তু আমরা কিন্তু এটাও শুনি ভারতের বিভিন্ন তরফ থেকেও নাকি এটা চিন্তা করা হয় যে শেখ হাসিনার সময় বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, এটা তারা পছন্দ করেনি। এই ধরনের অপছন্দ করার যথেষ্ট কারণ আছে, কারণ পাশের দেশে এগিয়ে গেলে তো আরেক দেশ পছন্দ করবে না। কিন্তু করবে যদি আপনি সম্পর্কের মধ্যে আন্তরিকতার কোনো ঘাটতি না রাখেন। যা হোক, আলোচনাটা অনেক গভীরে নিয়ে গেছি এবং এগুলো নিয়ে আমি ভবিষ্যতে অনেক আলোচনা করবো, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। যেটা বললাম যে ভারতের সাথে আন্তরিক সম্পর্ক রাখতে পারলে আমাদের যে ইকোনমিক ডেভেলপমেন্টটা হতো বা এই 53 বছরে, সেটা এখন থাইল্যান্ডের পর্যায়ে পৌঁছে যেত। আর ভারত তো ভারতের পর্যায়ে আছে। কেবল আন্তরিক সম্পর্ক থাকলে আপনার ওইটুকুন ইকোনমিক ডেভেলপমেন্ট ভারতের সরকার বলেন, গোয়েন্দা বলেন, ওরা মেনে নিবে। আদারওয়াইজ তারাও কিন্তু আপনাকে টেনে ধরার চেষ্টা করবে। তাহলে মূল কথাটা কি দাঁড়ায়? মূল কথাটা হলো আমাদের স্বাধীনতা বিরোধী জঙ্গিরা, মৌলবাদীরা এবং ভারত বিরোধিতাকে পুঁজি করে যারা রাজনীতি করেছে, সেই বিএনপি সহ সবাই ভারত বাংলাদেশ সম্পর্ক তো নষ্ট করেছেই, একই সাথে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিটাকেও তারা যথেষ্ট পিছনে টেনে ধরে রেখেছে, যেটা অনেক কষ্টে শেখ হাসিনা চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। আর এখন সে তারেক রহমান আছে, এখন তো এটার কোনো উন্নতি হবেই না। এই ধরনের আপনার পজিটিভ, গভীর এবং মানব কল্যাণ, অর্থাৎ আমাদের জাতির কল্যাণে, গরিব মানুষের কল্যাণে যেসব চিন্তা দরকার, যে ধরনের পলিসি দরকার, সেই দিকে আমরা কখনোই যেতে পারিনি। আমরা মোটামুটি এই কাজী ইব্রাহিম, তারেক মনোয়ার, মামুনুল হক বা খালেদা জিয়া, তারেক রহমান যেই ঘৃণা ভারতের বিরুদ্ধে প্রচার করে, সেগুলা দ্বারা আমরা বাংলাদেশের সব ধরনের আস্তিক নাস্তিক, সংস্কৃতি, ব্যক্তিত্ব, প্রগতিশীল, আবার ধর্মপ্রাণ সবাই কিন্তু প্রভাবিত। ভারত বাংলাদেশ সম্পর্ক 12টা চিঠি দিয়ে যেটা প্রকাশ করলেন শামা ওবায়েদ, এটা আসলে খুবই হাস্যকর একটা ব্যাপার। এটা ভালো সুলভ, অর্থাৎ সরকার হিসাবে, রাজনৈতিক দল হিসাবে ইউনূস তো ম্যাচুরিটি দেখাতে আসে না, ডাকাতি করতে এসে, তারই ধারাবাহিকতাটা এই শামা ওবায়েদরা বজায় রেখেছে।